যে দলটি পালিয়ে গেল, যে দলটি বিতাড়িত হলো, সেই দল আবার কিসের ঘোষণা দিল, কি করবে তারা ফেব্রুয়ারি মাসে? ডক্টর ইউনূস ঘোষণা করলো রাজনৈতিক দল গঠন করব। ক্ষমতার চেয়ারে বসে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলা যায় না, যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। মুক্তিযোদ্ধার প্রতি যে বিদ্বেষ ৭১ সালে তাদের ছিল, সেই বিদ্বেষ কি এখনো রয়ে গেছে? সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের গুরুত্বপূর্ণ সংবাদ ধরে বিশ্লেষণ শুনি অতিথিদের মুখ থেকে। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। শুরুতেই একটি খবর, অনেক আলোচিত খবর সেটি, এবং সারা দেশে এক ধরনের গত ২-৩ দিন ধরে এটি নিয়ে কথা হচ্ছে। রাজনীতিক, সিভিল সোসাইটি সহ বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের গোপন আস্থানায় চলে গেছে। সেই জায়গা থেকে তারা ফিরবার জন্য নানানভাবে হুইসপারিং করার চেষ্টা করছে, এবং সম্প্রতি ২-৩ দিন আগে সোশ্যাল মিডিয়ায় তারা বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করে রাজপথে নামবার ঘোষণা দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। এবং এটি নিয়ে কিন্তু এক ধরনের উত্তেজনা ঠিক না, আলোচনা সমালোচনা চলছে এ বিষয়ে। আজিজুল বারী হেলাল ভাই, এই ধরনের খবর, এটিকে গুজব বলেন বা খবর বলেন, এটি আছে বাজারে চলমান, এটিকে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। পতিত ফ্যাসিবাদ বা বিতাড়িত ফ্যাসিবাদ এর আগেও ৫ই আগস্টের পরেও তাদের যে নেত্রী, মাফিয়া নেত্রী, সে যখন ভারতে পালিয়ে যায়, সেখান থেকে অনেক ভিডিও বার্তা, টেলিফোন কল ফাঁস হয়েছে। প্রকাশ না বলে বলবো ফাঁস হয়েছে। সেখানেও সে দেশ বিরোধী, তারপরে অভ্যুত্থান বিরোধী অনেক কথা বলেছে। এখন এই গ্লোবালাইজেশনের এই যুগে এবং ভার্চুয়াল এই যুগে যে কেউ যে কোনো জায়গার থেকে কথা বলতে পারে। এটা সেই তালেবান আমলে তোরা বোরা পাহাড় থেকে যে ভিডিও বার্তা ফাঁস করত, সেরকম বলবো না, কারণ সে প্রকাশ্যেই ভারতে আছে। আর আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে, আবার বেশিরভাগ লোক এদেশে রয়ে গেছে। এখন সেই রাজনৈতিক দলটি এখনো নিষিদ্ধ করা হয়নি। রাজনৈতিক দলের যারা আপনার দুর্নীতিবাজ, হত্যাকারী, লুণ্ঠনকারী, তাদেরও সবাই কিন্তু এখনো গ্রেফতার হয়নি। সুতরাং তারা তাদের পুনর্জাগরণের জন্য হোক, তারা তাদের আগামী যেতে যে নির্বাচনের একটি ডামাডোল শুরু হয়েছে, সেখানে তাদের অংশগ্রহণ এবং জন্য তারা একটা কর্মসূচি ভিডিওতে আপনার ভার্চুয়াল জগতে ঘোষণা করেছে। এই ঘোষণাটি কতটা অথেন্টিক, ফ্যাক্ট চেকিং না করলে বোঝা যাবে না কত অথেন্টিক। তবে যেহেতু আপনার এই মুক্ত এই গণমাধ্যমে, মুক্ত এই যুগে, ভার্চুয়াল যুগেতে এগুলো আসতে পারে। এখন বক্তব্য হলো যে এটা নিয়ে কোনো সেন্সেশন বা এটা নিয়ে কোনো উত্তেজনা বা কৌতূহল থাকতে পারে, যে দলটি পালিয়ে গেল, যে দলটি বিতাড়িত হলো, সেই দল আবার কিসের ঘোষণা দিল, কি করবে তারা ফেব্রুয়ারি মাসে। আর এটা কি শুধু সেই কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই, এরকম কোনো কিছু না? যদি এরকম হয় তাহলে হেলাল ভাই, এটি কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু গতকালকে এটি নিয়ে কথা বলেছেন আনুষ্ঠানিকভাবে। তার মানে এর কিছু না কিছু সত্যতা না থাকলে রাষ্ট্রের এত বড় পর্যায়ে থেকে সত্য থাকে। এটা তারা যদি দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, যেহেতু তারা দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী আগেই ছিল, সংগঠনটাকে যদি আপনি নিষিদ্ধ করতে বলেন, তাহলে তারা প্রোগ্রাম করতে পারে না। আর যদি নিষিদ্ধ না করেন, তাহলে যদি তারা প্রোগ্রাম করে, সেখানে যেহেতু বাংলাদেশের বহু হত্যা, নির্যাতন, খুন, গুমের সাথে তারা জড়িত,
এখন এই সমস্ত সংক্ষুব্ধ ব্যক্তি যদি তাদের সেই প্রোগ্রামে কোনো বিশৃঙ্খলা ঘটায়, এটাও কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে। সুতরাং টোটাল পরিস্থিতিটা সরকারকে মোকাবেলা করতে হবে। কিন্তু এখানে কিন্তু আরেকটু আমি অ্যাড করি হেলাল ভাই আপনার আলোচনার সাথে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু গ্রেপ্তার হয়েছেন সারা দেশে। শীর্ষ কয়েকজনের কিন্তু আমরা জামিনে মুক্তি পেতেও দেখেছি। এই যে আপনাকে বললাম না যে এই যে আমাদের নেতা যেটা বলে যে মাথা পালিয়েছে গোড়া রয়ে গেছে, যারা এখন প্রশাসনে এই পরাজিত ফ্যাসিবাদের অনেক লোক রয়ে গেছে এখন, এবং তারা বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে তাদের, এবং প্রমোটেড হয়েছেও তারা বিভিন্ন পদে বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং অনেক সময় ছদ্মবেশে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করেছে, তারও অনেক প্রমাণ আছে। সুতরাং এই কর্মসূচিতে তাদের কোনো যোগসাজশ আসে কিনা সরকারকে এটা ভেবে দেখতে হবে। তাদের কোনো যে বাংলাদেশে বসে তাদেরকে কেউ প্যাট্রোনাইজ করছে কিনা এই সমস্ত কর্মসূচি দেওয়ার জন্য। সুতরাং সরকারকেই এটা মোকাবেলা করতে হবে যদি মনে করে যে, কারণ কি তারা বহু হত্যা খুনের সাথে জড়িত। তাদের যারা নির্যাতিত হয়েছে তারা তো আপনার সংক্ষুব্ধ কিছু যদি রিভেঞ্জ বা ভায়োলেন্স করে তাইলে কি হবে? তাহলে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হবে। সরকারকে এটা ঠিকভাবে মোকাবিলা করতে হবে। এবং এই জন্য আমি বলছি, এই জন্য এই কথাটার সাথে আরেকটি কথা এই জন্যই বলছি যে বর্তমান সরকারের পারফরমেন্সের এত দুর্বলতা, এবং বর্তমান সরকার যেন কাছে সবাই দাবি দেওয়া পেশ করছে, সবাই দাবি দেওয়া পেশ। কারণ সরকার প্রথমেই যে ভুলটা করেছে, এই যে 8ই আগস্টের পরে ছাত্রদেরকে অটো পাস করার সুযোগ দেওয়ার ফলে সমস্ত লোক যারা এতদিন বিক্ষুব্ধ ছিল, তারা বঞ্চিত ছিল, আসলেই বঞ্চিত, বিক্ষুব্ধ 17 বছর, তারা চিন্তা করেছে সরকারের কাছে গেলেই তো পাওয়া যাচ্ছে। সরকার যেহেতু একটা আপনার স্ট্রং অ্যাকশন কোথাও নিতে পারেনি, স্ট্রং কোনো মনোভাবও দেখাতে পারেনি, ছাত্রদেরকে অটো পাস করার সুযোগ দিল। সেক্ষেত্রে দেখবেন অনেক আপনার অ্যাসোসিয়েশন বলেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন বলেন, তার রাস্তায় নেমে বলো। এই সুযোগে এখন দেখি আওয়ামী লীগও রাস্তায় নেমে পড়ছে, বিতাড়িত শক্তি, পরাজিত শক্তি। এই জন্য বলছি সরকারের এতদিনের যে পারফরমেন্স এবং সরকারের এতদিনের যে অনভিজ্ঞতার ফলে কিন্তু আজকে বিভিন্ন প্রতিবাদী সিনড্রোম, বিপ্লবী সিনড্রোম দেখা দিচ্ছে। এই কথার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি অবিলম্বে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধি সরকার এবং রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। তাহলে অনেক চ্যালেঞ্জ, যে সমস্ত চ্যালেঞ্জ সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, সেগুলো সে সহজে মোকাবেলা করতে, মানে অপরাজনীতিকে প্রতিহত করবার জন্য নৈতিক রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই রাজনৈতিক শূন্যতার মধ্যে কিন্তু ষড়যন্ত্র ঘোরাফেরা করে। এই যে আওয়ামী লীগ যে একটা প্রোগ্রাম দিল ফেব্রুয়ারিতে, এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ, অন্য কোনো ষড়যন্ত্রের অংশ? যে সরকার তো আমরা দেখছি সরকারের অ্যাটিচিউডটা হলো দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা স্পৃহা তার মধ্যে। সেই দীর্ঘদিনে ক্ষমতায় থাকার স্পৃহার থেকে অনেক ঘটনা উদ্ভব ঘটছে। এর আগে আমি এই টকশোতে বলেছি, যেমন সংস্কার, বিচার, স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার কমিশনগুলো যে সমস্ত প্রস্তাব দিচ্ছে, তা আবার সরকারের ভিতরের লোকজন তার প্রতিবাদ করছে। এইগুলো কি সরকার ইচ্ছা করে এই সমস্ত প্রতিবাদী সিনড্রোমগুলো তৈরি করছে, যে মানে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য, যে এখনো রাষ্ট্রটা স্টেবল হয়নি, নির্বাচন দেওয়ার পরিবেশ হয়নি? এই জন্য আমার কাছে এটা একটা কোশ্চেন যে আওয়ামী লীগের যে পরাজিত শক্তি ফ্যাসিবাদের যে প্রোগ্রামটা ঘোষণা করেছে ভার্চুয়াল জগতে, এর সাথে আমার ধারণা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে, পরাজিত হয়েছে, তাদের সেই শক্তি নেই প্রোগ্রাম দেওয়ার, এখনো সেই শক্তি তারা সঞ্চয় করতে হবে। এর সাথে ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র তত্ত্ব বাংলাদেশের রাজনীতিতে খুব জনপ্রিয় একটা তত্ত্ব। সুতরাং এর সাথে কোনো রকম ষড়যন্ত্র আছে কিনা, যে দেশটাকে যদি অস্থিতিশীল রাখা যায়, তাহলে বর্তমান উপদেষ্টা পরিষদ নির্বাচনকে দীর্ঘায়িত করে, যেটা তাদের অ্যাটিচিউড, যে নির্বাচনকে দীর্ঘায়িত করে
এই সমস্ত সিনড্রোমের সাথে কি জড়িত কিনা, আমি জড়িত কিনা আমি এটা সন্দেহ করে বলছি, আমি কিন্তু ডেফিনেটলি বলছি না। এই সব বিষয় জনগণকে সজাগ থাকতে হবে। যেহেতু নির্বাচন বিলম্বের কথা বলছেন এবং এই সরকার দীর্ঘদিন থাকবার এক ধরনের অভিপ্রাসের সংশয় আপনি করেছেন বা সন্দেহ করছেন বা প্রশ্নই রাখছেন, সেই জায়গাটি থেকে আরেকটি প্রশ্ন উদ্রেক হয় সেটি, এবং এই সংক্রান্ত একটি খবর কিন্তু আজকে বাংলাদেশে বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে যে বর্তমান যে উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছে, এখানে 3 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন। আজকে গণমাধ্যমের খবরে যেটা দেখা যাচ্ছে যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং গণমাধ্যম বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, এই 2 জন পদত্যাগ করে শিগগিরই নতুন রাজনৈতিক যে দল গঠনের কথা তারা ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে, সেই দলের নেতৃত্ব বা দায়িত্বে তারা যাচ্ছেন, এরকম একটি খবর আছে। যদি তারা দীর্ঘায়িতই করে তাহলে তারা এই নতুন রাজনৈতিক দল গঠনের জন্য দ্রুত পদত্যাগ করার কারণটা কি, বা এই যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন এর ব্যাখ্যাটা কিভাবে দিবেন আপনি? ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাচ্ছি যে পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের যে শক্তি, জনশক্তি, জনগণের যে শক্তি, সেই জনগণের কোন শ্রেণী ক্ষমতায় আসে, এটা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় উদাহরণ। এর আগে ফ্রান্সের প্যারি কমিউন, যারা শ্রমিকদের বিপ্লব হয়েছে, সেখানে শ্রমিকরা ক্ষমতায় গিয়েছিল এবং 70 দিন মতো ক্ষমতা চালাতে পেরেছিল, পরে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিয়েছে। আর এই দ্বিতীয় ঘটনা দেখলাম বাংলাদেশে, কারণ বাংলাদেশে এর আগে 71-এর স্বাধীনতা যুদ্ধে, 90-এর গণ অভ্যুত্থানে, 52-এর ভাষা আন্দোলনে, যদিও 52-এর ভাষা আন্দোলন ক্ষমতার বিষয় ছিল না, আর 24-এর গণ অভ্যুত্থানে, এই সমস্ত আন্দোলনে এই প্রথম দেখলাম যে অভ্যুত্থানের শক্তিরা, মানে শ্রেণী শক্তি, ছাত্র শক্তি, যারা মাঠের শক্তি, তারা ক্ষমতায় আসলো। এইটা কতটুকু যৌক্তিক অযৌক্তিক এটা ভবিষ্যতে এটার আলোচনা সমালোচনায় দেখা যাবে। মানে যারা সমালোচক, রাজনৈতিক বিশ্লেষক, তারা বিশ্লেষণ করবে কতটুকু যৌক্তিক হয়েছে। তাদের যাওয়ার ফলে, ক্ষমতায় যাওয়ার ফলে, এই মাঠের শক্তি ক্ষমতায় যাওয়ার ফলে আমাদের বিপ্লব স্পিরিটটা কি ইনহ্যান্স হলো না ডিক্রিজ হলো, এটা একটা কোশ্চেন। এটা কি যৌক্তিক হলো না অযৌক্তিক হলো না? এখন তারা পদত্যাগ করছে কি কারণে? এমন কোনো কিছু ফেল করেছে এই সরকার চালাতে? যেহেতু 3 জনের 2 জন পদত্যাগ করছে, আর একজন রয়ে গেছে, তা এতে কি তাদের কোনো ফেইলারের জন্য পদত্যাগ করছে, নাকি যেটা আপনি বললেন যে নতুন রাজনৈতিক দল গঠন করবে, নতুন রাজনৈতিক দল গঠন করলে সরকারের থেকে করলে সেটা কিংস পার্টি হয়। এখন আপনি পদত্যাগ করেন আর না করেন, এখন যে দলটা গঠন করবেন সেটা কিংস পার্টি হবে। কিংস পার্টির, এবং ওনাদের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় থেকে আমি সেই পার্টি গঠন করেছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার ক্ষমতার পাদপীঠে রাজনৈতিক শূন্যতা পূরণে এসে তিনি ঘোষণা করেছেন আমি রাজনৈতিক দল গঠন করব। ডক্টর ইউনূস ঘোষণা করলো রাজনৈতিক দল গঠন করব। ডক্টর ইউনূসের ছত্রছায়ায় এই উপদেষ্টা পরিষদ এবং আরো লোকজন তারা দল গঠন করছে। এই রোগটা দেখা গিয়েছিল 1/11-এর সময় ফেরদৌস আহমেদ কুরেশির পিডিপি, মনে হয় প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট পার্টি, তারাও কিন্তু দেখবেন ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের ছত্রছায়ায় দলটা গঠন করেছিল। এই জন্য তাদের কিংস পার্টি বলা হতো, রাজার অনুগ্রহে। ফখরুদ্দিন মঈনুদ্দিন তখন রাজা ছিল, রাজার অনুগ্রহে দল। এবার আপনার ডক্টর ইউনূস সাহেব, উনার অনুগ্রহে, উনার ছত্রছায়ায়, অর্থাৎ রাজার ছত্রছায়ায় এই দলটা হচ্ছে। এই জন্য পত্র পত্রিকা টেলিভিশনে লিখেছে এটা একটা কিংস পার্টি। আর বিএনপির দিক থেকে বক্তব্য হলো যে বিএনপি যেহেতু মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, সেজন্য যে কোনো রাজনৈতিক দলকে বিএনপি সাধুবাদ জানায়। আমাদের বক্তব্য হলো যে এই রাজনৈতিক দলটা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তখন আপনি পদত্যাগ করুন আর না করুন, আপনার যে নেক্সাস সরকারে রয়ে গেছে, যে প্রভাব প্রতিপত্তি রয়ে গেছে, এবং এতদিন 6 মাস ক্ষমতায় থাকে, বিভিন্ন এলাকায় যখন আপনি সফর করেছেন, বিভিন্ন মন্ত্রণালয় আপনি চালিয়েছেন, বিশেষ করে
আপনার স্থানীয় সরকার স্থানীয় সরকারের মন্ত্রণালয়, মতো যেটা সবচেয়ে বড় মন্ত্রণালয়। নির্বাচনের সাথে খুবই সম্পৃক্ত, মানে জনগুরুত্বপূর্ণ সম্পন্ন এইসব মন্ত্রণালয় আপনি যে ব্রেন চাইল্ড রেখে আসছেন, যে সাজানো একটা সেটআপ রেখে আসছেন, নেটওয়ার্ক তৈরি করেছেন, এবং আপনি যাদের সাথে কলিগ ছিলেন তারা তো এখনো সরকারে রয়ে গেছে। সুতরাং রাজনৈতিক দল গঠন করলে আপনি যদি এখন নির্বাচনে অংশগ্রহণ করেন, অবশ্যই সরকার তার নিউট্রালিটি হারাবে, সরকার তার ক্যারেক্টার, নিউট্রাল ক্যারেক্টার হারাবে, কারণ এই সরকারের চরিত্র হলো নিউট্রাল থাকা। আর যেহেতু সরকারের থেকে আপনি দল গঠন করছেন, ওটাকে আমি বললাম যে বিএনপি কংগ্রাচুলেট করে, কিন্তু মানুষটাকে কিংস পার্টি বলে, মানুষটাকে কিংস পার্টি। আপনি যেটা বলছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি বললাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ঘোষণা দিয়েছে যে আমি দল গঠন করব, এবং তিনি যা যা করেছেন তাকে র্যাটিফাই করার জন্য 77-এ তিনি একটা রেফারেন্ডামের ব্যবস্থাও করেছিলেন, তাই না? 78-এ তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, 79-এ তিনি পার্লামেন্ট নির্বাচন করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন আমি দল গঠন করবো, কে আসবে। তাহলে ইউনূস সাহেব ঘোষণা দিক তিনি দল গঠন, তিনি আগে একবার ঘোষণা দিয়েছিল, তো সেবার তো বিএনপি কংগ্রাচুলেট করেছিল। 2001 সালের পরে 111-এর আগে ইউনূস সাহেব একটা দল গঠনের কথা বলেছিলেন না? জনশক্তি না কি একটা পার্টি, গণশক্তি, কবুতর মার্কা আর কি। তা সেই দলকে তো বিএনপি প্রথম কংগ্রাচুলেট করেছিল। এখন তিনি ক্ষমতায় আসছেন, তিনি আপনি দল গঠন করুন, যে বলুক আমি এই কর্মসূচি করবো, এই আমার রাজনৈতিক কর্মসূচি, এই আমার দর্শন। দল গঠনের ঘোষণা দেননি না, তো সুতরাং জিয়াউর রহমানের সাথে এটা তুলনা করা যাবে না। এই কয়েকজন উপদেষ্টা এবং তাদের যে অঙ্গ সংগঠন, আপনি পারসেপশন কিন্তু এটাই, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি, এই যে এই দলগুলো হবে কিংস পার্টি, এটা সাথে জিয়াউর রহমানের দল গঠন বা বিএনপি দল গঠনের তুলনা করা অলিক কল্পনা। এটা যদি ইউনূস সাহেব দল গঠন করতেন সবাই, কিন্তু তখন আমরা বলতে পারতাম যে ওয়েট অ্যান্ড সি তিনি কি করতে চান। ওটার সাথে আপনাদের বিএনপির পক্ষ থেকে যখন এইভাবে জবাব দেওয়া হচ্ছে বা তাদের এই দল গঠনের মূল্যায়ন করা হচ্ছে, তখন উপদেষ্টা নাহিদ ইসলাম কিন্তু বলেছিলেন যে বিএনপির বক্তব্য আওয়ামী লীগের সুরের সাথে মিলে যাচ্ছে বা ভারতের সুরের সাথে মিলে যাচ্ছে, তারা 1-11 এক ধরনের পদধ্বনি বা এরকম সৃষ্টি করে। এটা তো আমরা বলেছি যে উনি ধান বানতে শিবের গীত গাওয়া শুরু করেছে। আমরা বলেছি সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছে। এখানে 111-এর কথা আসছে কেন? 111-এ তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি আর বাংলাদেশ এবং বিএনপি, এবং 111-এর কুশীলবরা ওনাদের সাথে এখনো আছে। এই নাহিদ ইসলামদের যে উপদেষ্টা পরিষদ, সেখানে 111-এর কুশীলবরা আছে না, এবং পরাজিত শক্তির দোসররাও আছে। এবং 111-এর আর একটা বললেন যে ভারতের কথার সাথে সুর মিলে যাচ্ছে। যখন ভারত বাংলাদেশ বিরোধী বক্তব্য দিল যে বাংলাদেশের পলিটিক্যাল, এথনিক এবং রিলিজিয়াস কিলিং হচ্ছে, এটা অনেক অপপ্রচার হলো না, এবং বাংলাদেশিদেরকে আপনার সীমান্তে মেরে ঝুলিয়ে রাখবে, এরকম অনেক অপপ্রচার হচ্ছে না। এবং বাংলাদেশের মানুষের তখন ভারত বিরোধী মনোভাব একটা তুঙ্গে ছিল। সেই সময় আমাদের উচিত ছিল যে ভারতের এই অ্যাগ্রেসিভ মনোভাবকে, এই আগ্রাসী মনোভাবকে আপনার মোকাবেলা করা, প্রতিহত করা, বা তাদের এই পারসেপশনের বিরুদ্ধে এন্টি পারসেপশন, এন্টি ন্যারেটিভ তৈরি করা। একমাত্র দল বিএনপি তখন রাজপথে আপনার ভারতের এম্বাসিগুলো অবরোধ করেছি, ভারতকে আমাদের মনোভাবে স্পষ্ট করেছি, এবং লং মার্চ করেছি। অন্য কোন রাজনৈতিক দল, এমনকি উপদেষ্টা পরিষদের শুধু একটা কূটনীতিক বার্তা, যেটা সরকারের নিয়ম, একটা স্ট্রং বার্তা দিয়েছে। কিন্তু এই সমস্ত নাহিদ ইসলামদের উপদেষ্টা পরিষদের যেই কথিত আছে যে দলগুলো, আমাদের ছাত্র ভাইরা, বীর ছাত্র ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা, যদিও বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা বলতে এখন একটা খণ্ডিত অংশ বোঝানো যায়, 5ই আগস্টের পরে বৈষম্য বিরোধী বলে সমগ্র ছাত্র জনতাকে বোঝাতো, এখন কিন্তু একটা খণ্ডিত অংশ। এই খণ্ডিত অংশ এবং তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন আপনার নাগরিক কমিটি, তারা কি ভারত বিরোধী কোনো মনোভাব প্রকাশ করার জন্য কোনো বক্তব্য, কোনো কর্মসূচি নিল? ইভেন কোনো রাজনৈতিক দল কি নিল? আমরাই তো নিলাম। তা ভারতের কথার সাথে আমাদের কোন কথাটা মিলে গেল? ভারত যদি এখন বলে
যে বাংলাদেশে আমরা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে চাই, আর আমরা চাই নির্বাচিত সরকার। এখন এটাকে আপনি এক পাল্লায় মাপেন কিভাবে? ভারত সবচেয়ে বেশি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছে, 17 বছর একটা ফ্যাসিবাদ লালন করেছে, এবং বিভিন্ন সময় তারা একটি দলকে বেছে নিয়েছে। ভারত তো কোনো, ভারতের সাথে বিএনপির কোনো শত্রুতা ছিল না। এখন আমার শত্রু বা আমার মিত্র যদি 1000 কথা বলে, আমিও যদি 1000 কথা বলি, কোনো কোনো কথা মিল হতে পারে। আপনি তার জন্য বলবেন যে আমরা এক সুরে কথা বলছি। আমি একটু এই জায়গাটা অপ্রাসঙ্গিক হলে কথা বলি। দেখবেন আমাদের যে পবিত্র গ্রন্থ কোরআন, এই কোরআনের থেকে অন্তত 10 থেকে 20% কথা দেখবেন বেদের সাথে মিলে যাবে। আবার দেখবেন বাইবেলের সাথেও 10 থেকে 20% কথা মিলে যাবে। তার মানে কি দুইজন একসুরে কথা বলছে? মিলতেই পারে। হ্যাঁ, যেসব জায়গা মিলে যায় সেখানে আমাদের ধর্ম ইসলাম বলছে সেখানে তোমরা ঐক্যমত হও। কোন কোন কথা তোমাদের কমন কথা, এটা একটা বয়ান। সুতরাং আমার কথার সাথে অন্য কোনো শত্রু মিত্র আবাল বৃদ্ধ বনিতার কথা মিলে গেলে আপনি আমাদেরকে রিজেম্বল করতে পারেন না। বরঞ্চ আপনারা যারা বলেছিলেন বিভিন্ন সময় যে আমাদের এই ক্ষমতার চেয়ারে বসে ভারতের বিরুদ্ধে অনেক কথা বলা যায় না, তখন আমরা বলেছিলাম যে আপনারা তো অনেক প্রবন্ধ, অনেক গল্প, কবিতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভারতের বিরুদ্ধে লিখেছেন। এখন ক্ষমতার চেয়ারে বসে ভারতের বিরুদ্ধে নাকি কথা বলা যায় না। তাহলে আপনি ক্ষমতার চেয়ার ছেড়ে রাস্তায় এসে কথা বললেন না কেন? বিএনপি তো কথা বলেছে, আপনি তখন ভারত তোষণনীতি করেছেন না? এই সরকার তো বিভিন্ন সময় ভারত তোষণনীতি করেছে। তো অনেক সময় বলেছেন না ভারতের সাথে ওয়ার্কিং রিলেশন করতে, ওয়ার্কিং রিলেশন থাকবে, কূটনৈতিক সম্পর্ক করতে হবে, সম্পর্ক ভালো যাচ্ছে, আপনারা বলছেন না? সুতরাং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ এই ভূখণ্ড জাতীয়তাবাদে আমরা বিশ্বাসী। আমরা আন্তর্জাতিকতাবাদকে, জাতীয়তাবাদের উদ্ভব হয়েছে আন্তর্জাতিকতাবাদকে ঠেকানোর জন্য, তার থেকে বেঁচে নিজের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার জন্য। সুতরাং ভারত কোন কথার সাথে আমাদের মিলে গেছে এইটাকে নিয়ে আপনি, বরঞ্চ আপনাদের অনেক বক্তব্য, আপনাদের অনেক কর্মকাণ্ড ভারতকে আপনার সুবিধাজনক দিয়েছে। যেমন উপদেষ্টা মাহফুজ যখন লিখলো যে সমুদ্র হিমাচল পর্যন্ত বাংলা, বললো না? দেখেন, ভারত আমাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, অখণ্ড ভারত বলছে, আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলছি, পারসেপশন তৈরি করছি, কূটনৈতিক অঙ্গনে কথা বলছি। এই আমাদের প্রতিবাদটাকে নিউট্রালাইজ করার জন্য সে ভারতের মতোই একটা বক্তব্য দিল যে আমরা দুই বাংলা এক করে আপনার হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এক বাংলা করতে চাই। এতে কি হলো? ভারতের পক্ষে এই জিনিসটা গেল না? ভারত তো এখন বললো যে আমি যে তোমার বিরুদ্ধে বলি তুমিও তো আমার বিরুদ্ধে বললে। তাই উপদেষ্টা মাহফুজ আলমের কথা আর ভারতের কথা একই রকম হয়ে গেল। সুতরাং এইগুলো কোনো বক্তব্য না। এক বক্তব্য হলো যে তারা এখন পদত্যাগ করে দল গঠন করবে, দলের ফান্ডিং কিভাবে হবে এটা জনগণের কাছে পরিষ্কার হওয়া উচিত। কারণ দুর্নীতি নিয়ে অনেক কথা বাংলাদেশে আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং এই আন্দোলনের পেছনে কিন্তু দুর্নীতিও অন্যতম কারণ ছিল। হ্যাঁ, এই মাফিয়া সরকার দুর্নীতি করেছিল, বিধায়িত যে ক্ষমতার চেয়ারে বসে থাকতে চেয়েছিল, দুর্নীতির যাতে কোনো বিচার নয়, এই জন্য তো সে ভোটটা দেয়নি, আমি দামির ভোট করেছে। আর এই দুর্নীতি নিয়ে তো বাংলাদেশে সবসময় কথা হচ্ছে। সুতরাং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আমাদের ফান্ডিং এর জন্য আমরা কিন্তু প্রত্যেক বছর নির্বাচন কমিশনে একটা হিসাব জমা দিই, আমাদের ক্ষমতার উৎস, মানে টাকার উৎস। তো এই ফান্ডিং নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন করবে। জনগণ এই কিংস পার্টিকে কিভাবে নেবে এটা জনগণের ব্যাপার। বিএনপি সাধুবাদ জানায়, কিন্তু আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন তখন কিন্তু পুরো ইউনূস সরকারই তার নিরপেক্ষতা হারাবে। জি, আমরা শেষ করব আরেকটি প্রশ্ন, শেষ প্রশ্ন ছোট্ট করে একটু বলবেন। সেটি হচ্ছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করার প্রতিবাদ জানিয়েছে এবং নিন্দা জানিয়েছে আপনার প্রাণের সংগঠন, যে সংগঠনের সভাপতি আপনি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এবং ওই সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু ছাত্র শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে এবং তারা যে নিবন্ধটি লিখেছে সেই নিবন্ধটি গত রাতেই কিন্তু তারা সরিয়ে নিয়েছে, কিন্তু এখন এটির জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। অবশ্যই এর পেছনে যৌক্তিক কারণ রয়েছে ক্ষমা চাইবার, এবং
ছাত্র শিবিরের এই যে ছাত্র সংবাদের যে নিবন্ধটি বেরিয়েছে সেটি আমরাও দেখেছি, আপনি নিশ্চয়ই পড়েছেন। এই জায়গাটুকু কিভাবে দেখছেন? এবং ছাত্রদল শিবিরকে ক্ষমা চাইতে বলল, ক্ষমা চাইতে হলে তো পুরনো ইতিহাসকে স্বীকৃতি দিয়েই ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আফগানি নামে একটা ছেলে মনে হয় এই নিবন্ধটা লিখেছে যে ভুল করে বাংলাদেশের জনগণ 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এরকম একটা কি লিখছে। তা এটা তো আসলে ওই যে একটা প্রোক্লামেশন অফ রেভলিউশনে প্রয়োজনীয়তার কথা বিএনপি বলেছিল না, যে কি প্রয়োজন আছে। কারণ আবার ওইখানে যদিও লেখা ছিল না, কিন্তু বক্তব্যে আসছিল যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। তার মানে দেখেন যে মুক্তিযোদ্ধার প্রতি যে বিদ্বেষ 71 সালে তাদের ছিল, সেই বিদ্বেষ কি এখনো রয়ে গেছে? সেই বিদ্বেষ কি এখনই রয়ে গেছে? যে আফগানি যে পোস্টটা দিল, যে পত্রিকায় লিখলো, এর জন্য তো ছাত্রদল তো ক্ষমা চেতে বলেছে, ছাত্রদল কমিটি, এর জন্য তো আপনার দেশদ্রোহী আইনে বিচারও হওয়া উচিত। ছাত্রদল তাদের সংগঠন, ছাত্র সংগঠন হয়তো ক্ষমা চাইতে বলেছে, ক্ষমা চাইলেই যে সবসময় দেশদ্রোহী, এগুলো কিন্তু দেশদ্রোহিতার একটা মতোই একটা বিষয়। যে মানুষ ভুল করে 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, এটা কিন্তু অনেক একটা বড় কথা। এইটা তাহলে কি ভুল করে 71-এ মুক্তিযুদ্ধ করেছে, তাহলে কি সঠিকটা কি পাকিস্তানের পক্ষে থাকা, এরকম কি? এই জন্য তো আমরা বলছি যে যে আবার আমি দেখলাম কিছুদিন আগে ভারতে একটা সিনেমা, ওই যে কঙ্গনা রাউতের একটা সিনেমা, কি যেন চ্যালেঞ্জ না কি একটা সিনেমা দেখলাম, সেখানেও আমাদের মুক্তিযোদ্ধাকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে ঘোষণা করেছে। যদিও সিনেমাটা বাংলাদেশে রিলিজ করতে পারবে না, সিনেমাটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না। এই আফগানির এই পোস্টটা আমার কাছে তাই মনে হলো। আবার আপনার প্রোক্লেমেশন অফ রেভলিউশনের সময় বলা হয়েছিল যে 72-এর সংবিধান থাকবে না, বলা হয়েছিল না। তারপরে আপনার উপদেষ্টারা এই যে মাহফুজ যেটা বলছে যে সমুদ্র হিমাচল পর্যন্ত বাংলা গঠন, তাই না? এগুলো কিন্তু সব একই রকম সিম্ফনি, আমার কাছে মনে হয় একই রকম সুরে সব সিনক্রোনাইজিং হচ্ছে। তা এই জিনিসটা দুঃখজনক না, এর আমি মনে করি সরকার এটাকে অ্যাড্রেস করে এর জন্য অন্তত দেশদ্রোহিতার আইনে এর বিচার হওয়া উচিত। আর এক্সপ্লানেশন দেওয়ার এখানে কিছু নেই, এক্সপ্লানেশন দেওয়ারও কিছু নেই। সুতরাং আমরা বলছি যে না, ক্ষমা চাইতেই পারে, কিন্তু দোষ তো স্বীকার করতে হবে তাহলে তাদেরকে। এটা তো ক্ষমা চাওয়ার মতো বিষয় না তো রে ভাই, এটা তো দেশদ্রোহিতারই দায়। আচ্ছা আচ্ছা, আপনি দেশদ্রোহী করে আপনি ক্ষমা চাইলে হয়ে গেল? লিগ্যাল ট্রায়ালেই যেতে হবে। হ্যাঁ অবশ্যই, এটা তো আপনার ক্ষমা চাইলেই হয়ে গেল। একটা অর্থাৎ জনগণের এটা বোঝা উচিত, ছাত্র সমাজেরও বোঝা উচিত যে আপনারা ওই যে দেখেন ডক্টর ইউনূস একটা বক্তব্য রিসেট বাটনের চাপ, তখন কিন্তু অনেক কথা হয়েছিল যে অতীত ইতিহাসকে আপনি ভুলে যেতে চান, আপনার আমাদেরকে সবাইকে ডিমেনশিয়া রোগীতে পরিণত করতে চান, অতীত ইতিহাসকে আমরা সব ভুলে যাব। অতীতকে বাদ দিয়ে তো আপনি সামনে আগাতে পারেন। অতীত আমাদের উজ্জ্বল, তো 71 সাল তো আমাদের জন্মের সাথে সম্পর্ক, 71 আমাদের অস্তিত্ব। 71 না থাকলে আজকে আমরা এই আলোচনা এখানে করতাম না। 71-এর বয়ানকে বাদ দিয়ে নতুন করে 24 থেকে শুরু করতে চান বাংলাদেশের স্বাধীনতা, এটা কিন্তু মানুষ কোনোভাবে মেনে নেবে না। কারণ 71-এর 30 লক্ষ মা বোনের ইজ্জত এবং রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সেই 71 থেকে 24 পর্যন্ত সমস্ত ইতিহাসকে আপনি ভুলে যেতে চান। তার মানে কি হাসিনার 17 বছরকেও ভুলে যেতে চান? সেই 17 বছরের যে মাফিয়ার বিচার হবে না, সেটাও কি ভুলে যেতে চান? 24 থেকে নতুন করে আপনি দেশ শুরু করতে চাইলে কি বুঝাইতে চান? মানে পূর্বের অপরাধ যাতে ঢাকা পড়ে যায়, এটা কি শাক দিয়ে মাছ ঢাকার মতো না? এটা সম্ভব না। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল যে দাবিটি চলেছে এটা যৌক্তিক, এবং আমি মনে করি এটা খুব একটা মাইল্ড, একটা মোটামুটি একটা দাবি। তাকে ক্ষমা চাইলে হয়ে গেল। আপনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে কটাক্ষ করবেন, তার জন্য বলবেন দুঃখিত, তাতে এরকম কটাক্ষ সবাই করে বলবে দুঃখিত। এটা একটা লিগাল ট্রায়ালে যেতে হবে এটার।
জি, ধন্যবাদ আজিজুল বারী হেলাল। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশের লাল সবুজের পতাকা, যে ৫৬,০০০ বর্গমাইলের যে বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, সেই স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সাম্যের, যে বাংলাদেশ হবে সমতার এবং সমান অধিকারের। এখানে সবাই, পাহাড় থেকে সমতল, আদিবাসী থেকে বাঙালি, সবাই মিলে আমরা বাংলাদেশি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে লড়াই করেছি, সে লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশ সারা বিশ্বের বুকে শান্তির প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।